আচ্ছা, আজকে আমরা বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে একটু গভীরভাবে ভাবব। মানে এখন যে বিভিন্ন কর্মসূচি চলছে, সেখান থেকে শুরু করে দেশের জন্য আরও বড় একটা স্বপ্নের যে রূপরেখা, সেই পুরো বিষয়টা নিয়েই কথা বলা যাক। দেখুন, কর্মসংস্থান কর্মসূচি এই কথাটা কিন্তু আমাদের সবারই শোনা, তাই না? চাকরি তৈরির জন্য যে নানা রকম সরকারি বা বেসরকারি উদ্যোগ নেওয়া হয়, এগুলো তো আমাদের অর্থনীতির একটা বেশ গুরুত্বপূর্ণ অংশই বটে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের দেশের এই বিশাল তরুণ প্রজন্মের জন্য একটা সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে ঠিক কী দরকার? শুধু কি কিছু বিচ্ছিন্ন কর্মসূচি দিয়েই কাজ হবে, নাকি আমাদের আসলে আরও বড় পরিসরে কিছু ভাবা উচিত? তো চলুন বিষয়টার একটু গভীরে যাই। তো চলুন বিষয়টার একটু গভীরে যাই। সবার আগে বোঝা দরকার, এই যে কর্মসূচিগুলোর কথা আমরা বলছি, এগুলো আসলে কি, আর আমাদের জাতীয় অর্থনীতির জন্য এগুলো ঠিক কতটা জরুরি। খুব সহজ করে বললে এর মূল লক্ষ্য একটাই: বেকারত্ব কমানো আর দেশের মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা। আর বুঝতেই পারছেন, এটা কিন্তু দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য ভীষণ জরুরি একটা ব্যাপার। এখন কথা হলো, এই সব উদ্যোগ কিন্তু একরকমের না। মানে মানুষকে কাজের জগতে নিয়ে আসার জন্য প্রধানত ৩ ধরনের পথ বা কৌশল ব্যবহার করা হয়। যেমন ধরুন, ১ নম্বর হল দক্ষতা উন্নয়ন, মানে মানুষকে ট্রেনিং দিয়ে বাজারের জন্য তৈরি করা। ২ নম্বর হল স্বকর্মসংস্থানকে উৎসাহ দেওয়া, মানে যারা নিজেরা কিছু করতে চায় তাদের লোন বা পরামর্শ দিয়ে সাহায্য করা। আর ৩ নম্বরে আছে সরাসরি কর্মসংস্থান, যেখানে সরকার নিজেই বড় বড় প্রজেক্ট, যেমন ধরুন রাস্তাঘাট বা ব্রিজ তৈরির মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করে। কিন্তু দেখুন, উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, বাস্তবে কিন্তু এত সোজা না। অনেক ভালো ভালো উদ্যোগ থাকার পরেও কিছু বড় সমস্যায় কর্মসূচিগুলোর সাফল্য আটকে দিচ্ছে। চলুন একটু দেখি চ্যালেঞ্জগুলো আসলে কি, আর কেন শুধু ভালো উদ্দেশ্য থাকলেই হয় না। মূল সমস্যাগুলো যদি দেখি, তাহলে প্রথমেই আসে টাকার অভাব, মানে অপর্যাপ্ত তহবিল। তারপর আছে ঠিকমতো তদারকি না করা। আরেকটা বড় সমস্যা হলো, যে বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে, বাজারে হয়তো সেটার চাহিদাই নেই। আর হ্যাঁ, সবশেষে আছে দুর্নীতির ভয়াবহ ঝুঁকি। সত্যি বলতে, এই চ্যালেঞ্জগুলো কিন্তু খুবই সিরিয়াস। এগুলোর সমাধান না করতে পারলে এই সব কর্মসূচির সাফল্য কিন্তু খুব বেশি দূরে এগোবে না। তাহলে এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? এই কর্মসূচিগুলো যদি এত সব চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে এগুলো কি আসলেই আমাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট? মানে আমরা কি শুধু এই কর্মসূচিগুলোর সীমাবদ্ধতার মধ্যেই ঘুরপাক খাবো, নাকি এর বাইরে আরও বড় কোনো সমাধানের দিকে তাকানো দরকার? আর ঠিক এখানেই আলোচনাটা একটা নতুন মোড় নেয়। আমরা এখন ছোট ছোট কর্মসূচি থেকে চোখ সরিয়ে একটা অনেক বড়, একটা দার্শনিক রূপরেখার দিকে তাকাব। এটা শুধু চাকরি তৈরির ব্যাপার না, এটা হলো একটা গোটা জাতি নতুন করে গড়ে তোলার স্বপ্ন। এই কথাটা কিন্তু দারুণ। এটি কেবল একটি সমালোচনা নয়, এটি জাতীয় রূপান্তরের জন্য একটি সুচিন্তিত ইশতেহার এবং একটি কৌশলগত পথরেখা। মানে বুঝতেই পারছেন, এটা শুধু সমস্যা দেখিয়ে দেওয়া নয়, এটা হলো একটা সক্রিয় পরিকল্পনা, একটা রোড ম্যাপ, যা একটা উন্নত রাষ্ট্র তৈরি পথ দেখাবে। এর মূল লক্ষ্যটাই হলো একটা নতুন নীল নকশা তৈরি করা। এই নীল নকশা বা ব্লুপ্রিন্ট শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো কোনো বিচ্ছিন্ন চেষ্টা নয়, বরং সবকিছু মিলিয়ে একটা বিশাল পরিকল্পিত পরিবর্তনের নকশা। আর এই বিশাল রূপকল্পটা মূলত 4টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর স্বাস্থ্য। দ্বিতীয়ত, সমাজে ন্যায়বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, সব রকম বৈষম্য দূর করা। আর সবশেষে এমন এক নেতৃত্ব তৈরি করা যারা হবে জ্ঞানী, নৈতিক আর দুর্নীতিমুক্ত। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে এত বড় স্বপ্নের কথা বলা হচ্ছে, এই নতুন ভবিষ্যৎটা গড়বে কারা?
এই বিশাল পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে কে? কাদের উপর এই দায়িত্ব? আর এখানেই বিষয়টা আমাদের সবার জন্য খুব ব্যক্তিগত হয়ে ওঠে। আর এর উত্তরটা কিন্তু পরিষ্কার। এই পুরো রূপকল্পটাই উৎসর্গ করা হয়েছে তরুণদের, ছাত্রদের, সাধারণ মানুষকে আর বিশেষ করে জেন জি প্রজন্মকে। বলা হচ্ছে তারাই হবে আগামীর স্থপতি, আর্কিটেক্টস অফ টুমরো। তারাই এই দেশকে নতুন করে গড়বে। এটা কিন্তু অনেক বড় একটা বার্তা। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষটা হবে একটা খুব শক্তিশালী ধারণা দিয়ে। শুরু করছি একটা সংখ্যা দিয়ে, 18 কোটি। হ্যাঁ, 18 কোটি মানুষ। কিন্তু এই রূপকল্পে তারা শুধু একটা সংখ্যা নয়, তাদের দেখা হচ্ছে একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে, যারা এক আত্মা, এক পথ এবং এক অটল উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। ভাবুন একবার, কি অসাধারণ একটা কথা। যখন 18 কোটি মানুষ সত্যি এভাবে এক হয়ে যায়, তখনই কিন্তু আসল পরিবর্তনটা সম্ভব। আর সবশেষে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের জন্য। এই যে এত বড় একটা উদ্দেশ্য, এই বিশাল নীলনকশাকে সত্যি করার জন্য একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের ভূমিকাটা ঠিক কী হতে পারে? হয়তো এটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।